ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের 19 নম্বর ক্লাসটিকে নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 18 পর্যন্ত ক্লাসগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তবে অবশ্যই সেই ভিডিওগুলিকে দেখে তবে আজকের ক্লাসটি করবে, তাহলে তোমাদের কনসেপ্ট বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে দেখো আজকের ক্লাসটি কোন বিষয়ের উপরে। এটা হচ্ছে দ্য এজ অফ মৌরিয়ানস, মানে হচ্ছে মৌর্য যুগের উপরে। ঠিক আছে, তাহলে দেখো এই ক্লাসটি করতে গেলে তোমাদের সবার আগে যে আগের ক্লাসগুলো করেছিলাম তার কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আগের দিন আমরা কোন ক্লাসটি করেছিলাম, যে পারস্য এবং আলেকজান্ডারের আক্রমণ, তাই তো? তাহলে ভারতবর্ষে যে সমস্ত বৈদেশিক আক্রমণগুলো সংগঠিত হয়েছিল সেগুলো কোন দিক থেকে সংগঠিত হয়েছিল? আমরা এদিকে জানি, এদিকে কি রয়েছে, এদিকে রয়েছে আরব সাগর, এদিকে রয়েছে বঙ্গোপসাগর, তাই তো? আর নিচের দিকে এখানে শ্রীলঙ্কা, আর মাঝখান দিয়ে তার মধ্যে সমুদ্র বয়ে গেছে। ঠিক আছে, তার মানে দেখো এই তিন দিক কিন্তু জল জল দ্বারা আবৃত। এবং এই পোর্শনে কি রয়েছে, এই পোর্শনে রয়েছে হিমালয় পর্বত। তাহলে স্বাভাবিকভাবেই তিনটে পোর্শন কিন্তু আমাদের বৈদেশিক আক্রমণের জন্য উপযুক্ত নয়। কিন্তু কোন দিক থেকে বৈদেশিক আক্রমণটা ঘটেছিল? বৈদেশিক আক্রমণ ঘটেছিল এই উত্তর পশ্চিম দিক দিয়ে, তাই তো? উত্তর পশ্চিম দিক দিয়ে। তাহলে দেখো, দেখো এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, ঠিক আছে, এদিকে হচ্ছে ইস্ট, এদিকে হচ্ছে ওয়েস্ট। তাহলে এই পোর্শন দিয়ে যদি আক্রমণ ঘটে তাহলে সেটাকে আমরা কোন দিক বলছি? এদিকে দেখো নর্থ, আর এদিকে হচ্ছে ওয়েস্ট, তার মানে উত্তর পশ্চিম দিক দিয়ে। ঠিক আছে, এই দিকে এদিকে কি ছিল? এদিকে ছিল হচ্ছে হিন্দুকুশ পর্বত, এবং হিন্দুকুশ পর্বতের মাঝখান দিয়ে অনেকগুলো পাস বা গিরিপথ রয়েছে। সেই গিরিপথ দিয়ে কিন্তু বিদেশিরা আক্রমণ সানিয়েছিল। ঠিক আছে, তার মধ্যে এক বিদেশি ছিল, তার নাম কি? এর আগের ক্লাসে পড়েছিলাম, আলেকজান্ডার, তাই তো? তিনি আক্রমণ করেছিলেন। তিনি যখন আক্রমণ করেন ভারতবর্ষের কোন পজিশনে আক্রমণ করেন? এই সমস্ত জায়গায় উত্তর পশ্চিম দিকে কাবুল, কান্দাহার, এই সমস্ত জায়গায় আক্রমণ করেন। এবং সেই সমস্ত জায়গা থেকে আস্তে আস্তে তিনি কি চেয়েছিলেন? তিনি বিশ্ব জয় করতে চেয়েছিলেন। তাহলে স্বাভাবিকভাবেই এই সমস্ত পোর্শনের দিকে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু দেখা যায় কি, যে এই জায়গায় বিশাল সেনাবাহিনী নিয়ে নন্দ নন্দ বংশ কিন্তু রাজত্ব করছিল, তাই তো? নন্দ বংশ রাজত্ব করছিল। তাহলে নন্দ বংশে তখন কে রাজত্ব করছিল? সেই সময় ধননন্দ। ঠিক আছে, ধননন্দ। এবার ধননন্দ এখানে রাজত্ব করছিলেন, তার প্রচুর সৈন্যবাহিনী ছিল এবং বড় বড় হাতি তার কাছে কিন্তু মজুদ ছিল। এবার আলেকজান্ডার কি দেখলেন? আলেকজান্ডার কিন্তু এদিকে 10 বছর ধরে সে যুদ্ধে, মানে তার যে সেনাবাহিনী ছিল তারা কিন্তু 10 বছর ধরে যুদ্ধ করছিল। 10 বছর ধরে যুদ্ধ করার ফলে তাদের সেনাবাহিনী কিন্তু অনেকটা দুর্বল ছিল। এবার এই ধননন্দের সৈন্যবাহিনী দেখে তার যে সেনাবাহিনী ছিল তারা কিছুটা ভয় পেয়ে গেল, এবং ফার্দার এরপরে তারা আর অগ্রসর হতে চায়। এবং তার যে সাম্রাজ্য, মানে আলেকজান্ডারের যে আক্রমণ, সেটা শুধুমাত্র এইটুকু পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ ছিল, যেটা কিন্তু আমরা আগের ক্লাসেও পড়েছি। তাহলে স্বাভাবিকভাবেই এবার কি হলো? এবার যে এদের যে সৈন্যবাহিনী ছিল তারা কিন্তু আলেকজান্ডারের রক্তচক্ষু উপেক্ষা করে তারা এই পোর্শনে আর আক্রমণ চালাতে চায়নি, এবং পরবর্তীতে আলেকজান্ডার সহ এবং তার যে সৈন্যবাহিনী তারা সবাই মিলে ব্যাবিলনে ফিরে গেলেন। ঠিক আছে, ব্যাবিলনে ফিরে গেলেন, যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে গেলেন। কিন্তু এখানে তিনি একজন অ্যাম্বাসেডারকে রেখে গেলেন, তার নাম হচ্ছে সেলুকাস নিকটার। ঠিক আছে, সেলুকাস নিকটার। এই সেলুকাস নিকটার কি করলেন? একটু দাঁড়াও। দেখো, এবার সেলুকাস নিকটর এই পজিশনে তার কিছুটা প্রভাব জমিয়ে রাখলেন। এবার এই মুহূর্তে কি হলো? এই মুহূর্তে এই পজিশনে একজন মহান ব্যক্তির জন্ম হলো। সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম হচ্ছে চাণক্য। চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, তাকে আমরা তিন নামেই চিনি। তিনি দেখলেন যে বহির্বিশ্বের আক্রমণ কিন্তু এই পথ দিয়ে ঘটছে। তখন সাথে সাথে, তিনি তো পণ্ডিত ব্যক্তি ছিলেন, তিনি সাথে সাথে কি করলেন? সাথে সাথে এই ধননন্দের কাছে চলে গেলেন। ধননন্দের কাছে গিয়ে কি বললেন? যে দেখো এইদিকে আমাদের উত্তর পশ্চিম দিকটা অনেকটা অসুরক্ষিত রয়েছে, তুমি কোনো ব্যবস্থা করো যাতে কি হয়, বৈদেশিক আক্রমণ না ঘটে। কিন্তু এই সময় ধননন্দ, মানে নন্দবংশের যে রাজা,
তিনি কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন, মদ্যপ অবস্থায় ছিলেন, ঠিক আছে। এবং তিনি বিভিন্ন ধরনের আমোদ প্রমোদে মত্ত ছিলেন। এই মুহূর্তে যখন কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য যখন নন্দদের কাছে উপস্থিত হন, ধননন্দের কাছে উপস্থিত হন, তখন তিনি রাগান্বিত হন, ঠিক আছে। এবং সেই সময় তিনি লাত মেরে, মানে এই চাণক্য বা বিষ্ণুগুপ্তকে লাত মেরে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে দেন, এবং এতটাই লাত মারেন যে তিনি কিন্তু সিঁড়ি থেকে পড়ে যান, ঠিক আছে। এবং সেই মুহূর্তে চাণক্য উঠে দাঁড়িয়ে তার টিকি, মানে হচ্ছে শিখা ধরে প্রতিজ্ঞা করেন যে এই ধননন্দ বা নন্দ বংশকে আমি উৎখাত করেই ছাড়। তাহলে তিনি যখন এই কথাটা ভাবলেন, সাথে সাথে তো আর কাজ সম্পন্ন হয় না, কিছু সময় লাগে। তার নীতি, তার যে রাজ্য শাসনের নীতি, কে কার দ্বারা এই ধননন্দকে উৎখাত করা যায়, সেই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা শুরু করলেন, ঠিক আছে। সেই মুহূর্তে তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করলেন। তাহলে এখান থেকে তিনি চূড়ান্ত অপমানিত হয়ে বাইরে বেরিয়ে আসলেন। এবার তিনি কি করলেন, বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করলেন। ঘুরতে ঘুরতে তিনি এক বালককে দেখলেন, ঠিক আছে, বালককে দেখলেন। সেই বালকের তিনি আবার কি, যে চন্দ্রগুপ্ত এই তোমার হচ্ছে কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের একটা গুণ ছিল, তিনি কিন্তু জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিলেন, ঠিক আছে। তো ঘুরতে ঘুরতে তিনি যখন বিভিন্ন জায়গায় ঘুরছেন, সেই সময় এক বালককে দেখলেন, ঠিক আছে, এক বালককে তিনি দেখলেন। এবং সে কি করছে, সে বিভিন্ন তার বন্ধু বান্ধবদের নিয়ে খেলাধুলা করছে। কিন্তু তার মধ্যে একটা এক্সট্রা জিনিস ছিল, সেটা কি, লিডারশিপ কোয়ালিটি। মানে তিনি বিভিন্ন, যে তার সাথে যে খেলাধুলা করছিল তাদেরকে তিনি পরিচালনা করছিলেন। এবং তার কপাল এবং হাত দেখে তিনি বুঝতে পারলেন যে এই বালকের হাতে রাজযোগের চিহ্ন রয়েছে, মানে তিনি চাইলে কিন্তু রাজা হতে পারেন। কিন্তু সমস্যাটা কোথায়, সমস্যা হচ্ছে তাকে ট্রেনিং দিতে হবে। তা ট্রেনিং যদি দেওয়া যায় তাহলে এই বালককে কিন্তু তৈরি করা যাবে, ঠিক আছে। তখন সাথে সাথে তার চোখ কিন্তু এই বালকের উপরে পড়লো, এবং তিনি এই বালককে নিয়ে আসলেন তার নিজের কাছে। আস্তে আস্তে সেই বালককে ট্রেনিং দিলেন। ট্রেনিং দিয়ে, তাহলে বুঝতেই পারছো যে তাহলে এই বালকই পরবর্তীতে কিসের রাজা হবেন, মৌর্যদের কিন্তু রাজা হবেন, ঠিক আছে। তাহলে এই বালকের নাম কি, এই বালকের নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। তাকে কিন্তু ট্রেনিং দিলেন। ট্রেনিং দেওয়ার পরে আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে এই যে নন্দবংশ, তাদেরকে কিন্তু উৎখাত করা গেল। কার মাধ্যমে, এই চন্দ্রগুপ্তের মাধ্যমে। কিন্তু কূটনীতিটাকে ফলিয়েছিল, সেটা কিন্তু প্রথমে চাণক্য বা কৌটিল্যই ফলিয়েছিল, ঠিক আছে। সেই কারণে যখন আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে পড়ব, তার সাথে সাথে কিন্তু তোমার হচ্ছে চাণক্য বা কৌটিল্যর সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। বোঝা গেল? তাহলে এটুকু বোঝা গেল যে কিভাবে নন্দ বংশের উৎখাত ঘটিয়ে মৌর্যরা এই পজিশনে শাসন ব্যবস্থায় আসলো। বোঝা গেছে কিনা? তার মানে মৌর্য বংশের সূচনা হয়ে গেল কার হাত ধরে, মৌর্য বংশের সূচনা হয়ে গেল কার হাত ধরে, চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে। কিন্তু কার কূটনীতির মাধ্যমে, চাণক্য বা কৌটিল্যের কূটনীতির মাধ্যমে। বোঝা গেছে এই পর্যন্ত? এবার দেখো, তাহলে মৌর্য বংশ যখন শুরু হয়ে গেল, তাহলে তাদের যে রাজাগণ বা শাসকগণ ছিলেন, তাদের সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। তাহলে প্রথম শাসক কে ছিলেন? প্রথম শাসকই ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা এখন শর্টকাটে লিখছি, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেন? 324 বিসি থেকে 300 বিসি পর্যন্ত। বোঝা গেছে? এর পরবর্তী শাসক কে ছিলেন? এর পরবর্তী শাসক ছিলেন তার পুত্র। তার পুত্রের নাম কি? বিন্দুসার। বিন্দুসার। তাহলে বিন্দুসার কত থেকে কত পর্যন্ত ছিল? মোটামুটি 300 বিসি থেকে 273 বিসি পর্যন্ত। বোঝা গেল? এর পরবর্তী শাসক কে ছিলেন? এর পরবর্তী শাসক ছিলেন অশোক। অশোক। তাহলে এই অশোক কত সাল থেকে শাসন করেছেন? 273 বিসি থেকে মোটামুটি 232 বিসি পর্যন্ত। এবার দেখো, এখানে অশোকের বিষয় একটা বিষয়, 273 বিসিতে যখন বিন্দুসারের মৃত্যু হয়, তখন আনুষ্ঠানিকভাবে না হলেও তিনি মোটামুটি মানে সিংহাসনে বসে যান। কিন্তু তার রাজকাজ সম্পন্ন, মানে হচ্ছে তার যে শাসন কার্য, সেই শাসন কার্য কিন্তু সম্পন্ন শুরু করতে আরো 4 বছর সময় লেগে যায়। মানে 269 বিসিতে তার শাসন কার্য পুরোপুরিভাবে
মানে শুরু করেন, বোঝা গেল 4 বছর পরে। তাহলে দেখো এটা এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার মূল হচ্ছে 3জন রাজা এবং লাস্ট রাজা একজন ছিলেন, সেই লাস্ট রাজার নাম তোমরা এই মুহূর্তে কমেন্ট বক্সে জানাও, আমি পরবর্তীতে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো প্রথম শাসক হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে বিন্দুসার, তারপরে অশোক। এরপরে কি কোনো রাজা ছিল না? অবশ্যই ছিল, কিন্তু সেগুলো আমাদেরকে পড়তে হবে না বা জানতে হবে না, বোঝা গেছে কিনা? তাহলে তাহলে এবার দেখো এই চন্দ্রগুপ্ত মৌর্য, তাহলে আমরা কি কি পড়বো? চন্দ্রগুপ্ত মৌর্য পড়বো, বিন্দুসার পড়বো, অশোক পড়বো, আর মাঝখানে আরেকজন অ্যাসোসিয়েট পার্সন তার সম্পর্কে জানবো। তার নাম কি বলেছিলাম? কৌটিল্য। কৌটিল্য বা চাণক্য। বোঝা গেল? এ পর্যন্ত ক্লিয়ার? এখন দেখো তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। তাহলে প্রথম শাসকের নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানছি কিছু। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি আসলেন কোথায় থেকে, তার পিতার নাম কি বা তার মাতার নাম কি, সেই সমস্ত বিষয় জানতে হবে, তার মানে তার অরিজিন সম্পর্কে জানতে হবে। তাহলে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য তার যে অরিজিন, মানে তিনি কোথায় থেকে আসলেন, সেই বিষয়ে কিন্তু দুটো গ্রন্থ দুই রকম তথ্য দিচ্ছে। তাহলে একটা গ্রন্থের নাম কি? একটা গ্রন্থ হচ্ছে ব্রাহ্মণিয়ান টেক্সট, মানে ব্রাহ্মণ ধর্মগ্রন্থ, আর একটা হচ্ছে বুদ্ধিস্ট টেক্সট, ঠিক আছে? বুদ্ধিস্ট টেক্সট। তাহলে ব্রাহ্মণরা কি বলল? ব্রাহ্মণরা বলল যে তিনি মুরার পুত্র। মুরা, মুরার পুত্র তিনি। মুরা কে ছিলেন? মুরা ছিলেন শূদ্র বংশজাত, মানে এক শূদ্র মহিলা ছিল, তার নাম হচ্ছে মুরা। তার পুত্র হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কোথায় বলা রয়েছে? এটা বলা রয়েছে পুরাণে, ঠিক আছে? তাহলে ব্রাহ্মণিয়ান টেক্সট তাহলে কি বলল? যে তিনি মুরার পুত্র, মুরার পুত্র, ঠিক আছে? এবং মুরা কে ছিলেন? মুরা ছিলেন শূদ্র ওমেন। বোঝা গেল এটুকু? আর বুদ্ধিস্ট টেক্সট কি বলল? বুদ্ধিস্ট টেক্সট বলল যে তিনি ক্ষত্রিয় বংশজাত ছিলেন, ক্ষত্রিয় বংশজাত ছিলেন। বোঝা গেছে কিনা? এবার দেখো তাহলে অরিজিন সম্পর্কে আমরা জানলাম। এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য, এদের সম্পর্কে মানে কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্য তৈরি করলেন, কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দদের উৎখাত করলেন, সেই সমস্ত বিষয় কোথায় থেকে জানছি? তাহলে সেই সমস্ত বিষয় জানার জন্য একটা টেক্সট রয়েছে বা বই রয়েছে, সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখা দত্ত। বিশাখা দত্ত, ঠিক আছে? তাহলে এই গ্রন্থ থেকে আমরা এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে পারি। বোঝা গেছে কিনা? এবার চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য একটা নামে পরিচিত ছিলেন। সেই নামটা কি? সেই নামটা হচ্ছে স্যান্ডাকোট্রস। স্যান্ডাকোট্রস, ঠিক আছে? বা কোনো কোনো বইয়ে অ্যান্ডাকোট্রস হিসেবেও কিন্তু চিনি। বোঝা গেল কিনা? মানে উল্লেখ রয়েছে। এবার দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে এক গ্রিক লেখক রয়েছে। গ্রিক লেখকের নাম কি? গ্রিক লেখকের নাম হচ্ছে জাস্টিন, JUSTIN, ঠিক আছে? জাস্টিন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে চন্দ্রগুপ্ত মৌর্যের নাকি 6 লক্ষ আর্মি ছিল, 6 lakhs, ঠিক আছে? 6 লক্ষ আর্মি ছিল, ঠিক আছে? কিন্তু এই ঘটনা সত্য কিনা বা মিথ্যে কিনা বা কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে কিন্তু এখনো সন্দেহ রয়েছে। সন্দেহ রয়েছে কেন? তার কারণ তিনি কিন্তু যখন বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের তথ্য উল্লেখ করেছেন, যে যে কোনো জিনিসকে বাড়িয়ে বলার একটা টেন্ডেন্সি তার ছিল, ঠিক আছে? যেমন ধরো আমরা যখন কোনো একটা ঘটনা কোথাও ঘটে, দেখা গেল সেই সমস্ত জায়গায় 400 থেকে 500 জন লোকের উপস্থিত রয়েছে, ঠিক আছে? 400 থেকে 500 জন লোক উপস্থিত রয়েছে, কিন্তু আমরা কথা বলার তাগিদে কি বলি? যে আমি ওখানে দেখলাম কি, ওখানে গিয়ে দেখছি যে হাজার হাজার লোক উপস্থিত রয়েছে। তার মানে অ্যাকচুয়ালি বলছি হাজার হাজার লোক, কিন্তু থাকছে কত? থাকছে মাত্র 400 থেকে 500 জন। তাহলে এই ধরনের কথাবার্তা তিনি বলেছিলেন কিনা সেই বিষয়ে কিন্তু ইতিহাসে কোনো প্রমাণ নেই, ঠিক আছে? তাহলে এটুকু বোঝা গেল। এবার দেখো চন্দ্রগুপ্ত মৌর্য, আর এই যে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিন্তু এর আগে দেখো আমরা কি বললাম? চন্দ্রগুপ্ত মৌর্য
এই পজিশনে পরবর্তীতে শাসন কার্য পরিচালনা শুরু করেছিলেন। তাহলে স্বাভাবিকভাবেই এখানে একজন গ্রিক দূত ছিলেন, তার নাম কি? সেলুকাস নিকটার। এই সেলুকাস নিকটারের হাত থেকে তিনি ভারতবর্ষকে কিন্তু স্বাধীন করেছিলেন। স্বাধীন বলা যাবে না ঠিক, কারণ সেলুকাস নিকটার যে তার প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল এমনটা নয়, কিন্তু তিনি এই সেলুকাস নিকটারকে কিন্তু বন্ধুতে পরিণত করেছিলেন। কিভাবে বন্ধুতে পরিণত করলেন? সবার প্রথমে তিনি যুদ্ধনীতি অ্যাপ্লাই করলেন। যুদ্ধ কত সালে করলেন? 305 বিসিতে, 305 বিসি। এই 305 খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু একটা যুদ্ধ করলেন। কার সাথে? সেলুকাস নিকটারের সাথে। সেলুকাস নিকটারের সাথে যখন যুদ্ধ করলেন, যুদ্ধে জয়লাভ কে করবে? স্বাভাবিকভাবে এ তো প্রচুর শক্তিশালী, স্বাভাবিকভাবে জয়লাভ কিন্তু করলো কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এবার এই যে যুদ্ধটা, এই যুদ্ধ কিন্তু কেউই কিন্তু করতে চায়নি, ঠিক আছে? মানে দুজনেই চেয়েছিল যে আমরা মিত্রভাবেই থাকবো, কোনো রকম কোনো যুদ্ধ করব না। কিন্তু যেটা প্রয়োজন হয়, যে এখানে একজন শাসন করছে তাকে উৎখাত করতে হবে, সেই কারণে তিনি কিন্তু একটা ছোট যুদ্ধে গিয়েছিলেন। এবং এই যুদ্ধের ফলাফলে কি হলো? এর ফলাফল কিন্তু মানে খারাপ কিছু হয়নি, ভালো দিকে হয়েছিল। মানে কি হলো, যে এর আউটকামটা কি? তাহলে যুদ্ধটা যে হলো, এর আউটকাম কি? এর আউটকাম হচ্ছে যে, এক নাম্বার দেখো, এর আউটকাম হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কি করলেন? তিনি সেলুকাস নিকটারকে 500টা হাতি দান করলেন। 500টা হাতি দান করলেন, ঠিক আছে? পক্ষান্তরে সেলুকাস নিকটার কি করলো? সেলুকাস নিকটার যে উত্তর পশ্চিম দিকটা রয়েছিল, উত্তর পশ্চিমের বিভিন্ন অংশ, কাবুল বা কান্দাহার, এই সমস্ত জায়গা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে তুলে দিয়েছিল, ঠিক আছে? এটা 1 নাম্বার। এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সেলুকাস নিকটারের কন্যা ছিল। সেলুকাস নিকটারের কন্যার নাম কি? হেলেন। হেলেন। সেই হেলেনকে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু বিবাহ করলেন। তাহলে বিবাহ যখনই করা হবে, তখন কি হবে? সম্পর্কটা আরো মজবুত হবে। তাহলে স্বাভাবিকভাবে কি হলো, যে গ্রিকদের সাথে মৌর্যদের সম্পর্ক কি হলো? আরো মজবুত হয়ে গেল। তার মানে এই 3টি আউটকাম কিন্তু হলো, এবং এই আউটকামগুলো কিন্তু মোটেই খারাপ কিছু ছিল না। রাজ্য চালানোর জন্য এগুলো যে খারাপ কিছু, তেমন কিছু নয়। বোঝা গেল? তাহলে যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে করলেন? 305 খ্রিস্টপূর্বাব্দে করলেন। তার আউটকামগুলো কি কি হলো? এই 3টে জিনিস। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা বিষয়, যে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমে যুদ্ধনীতি অ্যাপ্লাই করেছিলেন, তাহলে তিনি কত দূর পর্যন্ত ভারতবর্ষের সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন? তিনি মোটামুটি এই উত্তর পূর্বের কিছু অংশ বাদ ছিল, এবং দক্ষিণের কেরালা এবং তামিলনাড়ু, এই কিছু অংশ বাদ দিয়ে গোটা ভারতবর্ষই কিন্তু তার মানে শাসন কার্যের আন্ডারে নিয়ে এসেছিলেন। বোঝা গেছে কিনা? তাহলে দেখো, এবার কিছু কিছু বিষয় আমরা জানলাম, যে তিনি তাহলে কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন। একটু দাঁড়াও। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে আমরা কি কি জানছি? 1 নাম্বার, তিনি সিংহাসনে বসছেন কত খ্রিস্টপূর্বাব্দে? 324 বিসিতে। 2 নম্বর কি হচ্ছে? 2 নম্বর, 2 নম্বর, তিনি ত্রিশল ত্রিশল বা কুলহীনা নামে পরিচিত ছিলেন। কুলহীনা কুলহীনা নামে পরিচিত ছিলেন। এটা কোথায় বলা রয়েছে? এটা বলা রয়েছে মুদ্রা রাক্ষসে। মুদ্রা রাক্ষসে বলা রয়েছে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে, তিনি স্যান্ডাকোট্রস নামে পরিচিত ছিলেন। স্যান্ডাকোট্রস নামে পরিচিত ছিলেন। এই স্যান্ডাকোট্রস নামে যে তিনি পরিচিত হলেন, সেটা কে দিয়েছিল এই নামটা? এই নামটা দিয়েছিল হিস্টোরিয়ান জাস্টিন। হিস্টোরিয়ান জাস্টিন, ঠিক আছে? হিস্টোরিয়ান জাস্টিন দিয়েছিলেন, তাকে স্যান্ডাকোট্রস বলে অভিহিত করতেন, ঠিক আছে? আচ্ছা, পরিশিষ্ট পার্বণ নামে একটা তোমার হচ্ছে জৈন গ্রন্থ ছিল, ঠিক আছে? পরিশিষ্ট পার্বণ নামটা কি? পরিশিষ্ট পার্বণ। এই পরিশিষ্ট পার্বণে বলা রয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্য, তার মৃত্যু হয় কত খ্রিস্টপূর্বাব্দে? 300 খ্রিস্টপূর্বাব্দে। বোঝা গেল? জৈন টেক্সট পরিশিষ্ট পার্বণের মতে তার মৃত্যু হয় 300 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় মৃত্যু হয়? শ্রবণ বেলগোলা নামক স্থানে।
শ্রবণ বেলগোলা নামক স্থানে। সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে মহীশূরে। বোঝা গেল? এবার তার যে মৃত্যুর কাহিনী, সেই মৃত্যুটা আবার কিভাবে হয়েছিল? তিনি জৈন ধর্মগ্রন্থ মানে জৈন ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং তিনি শেষ জীবনে এই স্থানে শ্রবণ বেলগোলা নামক স্থানে অনশন শুরু করেন। অনশনে তার মৃত্যু হয়। সেই কারণে তার যে মৃত্যু সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সাল্লেখনা। SALLEKHANA, সাল্লেখনা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে স্লো স্টারভেশন। স্টারভেশন মানে হচ্ছে ক্ষুধা, মানে নিজেকে না খেতে দিয়ে আস্তে আস্তে মৃত্যুবরণ করা। তার মানে তিনি কোথায় মৃত্যুবরণ করলেন? শ্রবণ বেলগোলা নামক স্থানে। সেটা কোথায় ছিল? সেটা হচ্ছে মহীশূরের অন্তর্গত। বোঝা গেছে কিনা? তাহলে এতগুলো পয়েন্ট জানলাম। আরেকটা পয়েন্ট কি জানছি? আরেকটা পয়েন্ট হচ্ছে যে তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক শাসক ছিলেন। তো ঐতিহাসিক শাসক কে বললেন? তাকে যে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক শাসক বলা হয়, তো কে বলেছেন হচ্ছেন হেমচন্দ্র রায়চৌধুরী। বোঝা গেছে? হেমচন্দ্র রায়চৌধুরীর মতে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক শাসকের নাম কি? তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। বোঝা গেছে? তাহলে দেখো, আমরা প্রথম শাসকের সম্পর্কে কিছুটা তথ্য পেলাম। এর পরবর্তীতে আমরা নেক্সট শাসক নয়, তার অ্যাসোসিয়েট যিনি ছিলেন তার সম্পর্কে জানবো। তার অ্যাসোসিয়েট কে ছিলেন? একটু আগেই বললাম, কৌটিল্য বা চাণক্য, তাই তো? কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। ঠিক আছে? কৌটিল্যর সম্পর্কে জানতে গেলে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে 1 নাম্বার হচ্ছে তিনি তক্ষশিলায় জন্মগ্রহণ করেন। TXLIA, তক্ষশিলায় জন্মগ্রহণ করেন। ঠিক আছে? তারপরে দেখো, তিনি তক্ষশিলায় জন্মগ্রহণ করেন আমরা প্রথমেই বলেছি। এবং তিনি পরবর্তীতে কার প্রধানমন্ত্রী নিযুক্ত হন? পরবর্তীতে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এবং তার পরবর্তী শাসক কে ছিলেন? বিন্দুসার, তাই তো? বিন্দুসার তারও সময় কিন্তু কিছু সময় প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। বোঝা গেছে? এবং তার লিখিত দুটো গ্রন্থের নাম তোমাদের জানতে হবে। দুটো গ্রন্থ কি কি ছিল? একটা হচ্ছে অর্থশাস্ত্র, একটা হচ্ছে চাণক্য নীতি। তাহলে এই দুটো বিখ্যাত গ্রন্থ কিন্তু তিনি লিখেছিলেন। বোঝা গেছে? এবার অর্থশাস্ত্রে একটা বিষয় উল্লেখ ছিল, এই অর্থশাস্ত্রে, যে ট্যাক্স সিস্টেম। এখন দেখো, যে কোনো দেশ চলতে গেলে ট্যাক্স বা কর ব্যবস্থা ছাড়া কিন্তু চলতে পারে না। তার কারণ অর্থ কোথায় থেকে আসবে? এই ট্যাক্স থেকেই আসবে। মানুষের কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে এবং সেই ট্যাক্সের মাধ্যমে বিভিন্ন জনসেবামূলক কার্য কিন্তু করতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই সেই সময় কিন্তু ট্যাক্স সিস্টেমের প্রচলন ছিল। তো সেই ট্যাক্স কোন কোন ধরনের ট্যাক্স ছিল সেটা কিন্তু লেখা রয়েছে কোথায়? এই অর্থশাস্ত্রে। সেই ট্যাক্সগুলোর নাম তোমাদের জানতে হবে। সেটা হলো, সবার প্রথম হচ্ছে সীতা, আর একটা হচ্ছে ভাগ, আর একটা হচ্ছে বালি। ঠিক আছে? তাহলে এই 3 ধরনের ট্যাক্সের কথা কিন্তু উল্লেখ রয়েছে এই অর্থশাস্ত্রে। বোঝা গেল? তাহলে এই চাণক্যের সম্পর্কে মোটামুটি একটা তথ্য আমরা পেয়ে গেলাম। তিনি অ্যাসোসিয়েট পার্সন ছিলেন। তিনি কোনো রাজ্য শাসন মানে শাসনকর্তা কিন্তু ছিলেন না। তিনি রাজপাট পরিচালনা করার জন্য বিভিন্ন উপদেশ দিতেন। এবার দেখো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অর্থশাস্ত্র এটা কোন বিষয়ের উপর, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ এই প্রশ্নটা কিন্তু কয়বার পরীক্ষায় কিন্তু এসেছে। বোঝা গেছে? তাহলে হয়ে গেল। এবার তারপরে আমরা কার সম্পর্কে জানবো? পরবর্তী শাসকের নাম কি? বিন্দুসার। তাহলে আমরা হেডিং করে দিচ্ছি বিন্দুসার। দেখো, এবার তাহলে আমরা কার সম্পর্কে জানবো? এবার আমরা জানবো বিন্দুসারের সম্পর্কে। বিন্দুসার কে ছিলেন? যে চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী শাসক, মানে তার পুত্র। তাহলে তার শাসন কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল সেটা আমাদেরকে একটু জানতে হবে। তাহলে 300 বিসি থেকে 273 বিসি পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। তাহলে তার রাজত্বকাল সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো, তিনি কার পুত্র ছিলেন? তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। আচ্ছা, তাহলে তিনি কি নামে পরিচিত ছিলেন?
তিনি শত্রু নিধনকারী বা অমিত্র গাথা নামে পরিচিত ছিলেন। কি নামে পরিচিত ছিলেন? শত্রু নিধনকারী, নিধনকারী, শত্রু নিধনকারী বা বা অমিত্র গাথা। ঠিক আছে, অমিত্র গাথা নামে পরিচিত ছিলেন। বোঝা গেল। এবার বিন্দুসার কি করলেন? 2 নম্বর পয়েন্ট দেখো। বিন্দুসারের এক পুত্র ছিল, সেই পুত্রের নাম কি? পুত্রের নাম হচ্ছে অশোক। অশোক, তিনি অশোককে কোথায় পাঠালেন? অশোককে পাঠালেন তক্ষশিলায়। তক্ষশিলায়, তক্ষশিলায় কি করতে পাঠালেন? তক্ষশিলায় পাঠালেন, তক্ষশিলায় সেই সময় একটা বিদ্রোহ চলছিল। সেই বিদ্রোহকে দমন করার জন্য বিন্দুসার তার পুত্র অশোককে পাঠান। তিনি এটা জানার চেষ্টা করেন যে সত্যি তার পুত্ররা পরবর্তী শাসন কার্য বা রাজপাট চালানোর উপযুক্ত কিনা। এবং দেখা যায় অশোক কিন্তু খুব সাকসেসফুলি এই তক্ষশিলার যে বিদ্রোহ ছিল সেটাকে দমন করে ঘরে ফিরে আসেন। ঠিক আছে, তার মানে সেই সময় কিন্তু প্রমাণিত হয়ে গেল যে অশোক পরবর্তী শাসক হিসেবে নির্বাচিত হবেন। বোঝা গেছে কিনা? এবার দেখো 3 নম্বর পয়েন্ট কি। এই বিন্দুসারের রাজ দরবারে কিছু দূত এসেছিল। ঠিক আছে, 2 জন দূত এসেছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। তাহলে একজনের নাম কি? একজনের নাম হচ্ছে ডেমেইকোস। ডেমেইকোস, ঠিক আছে। আচ্ছা, বানানগুলো তোমাদের কিন্তু অনেক বইয়ে অনেক রকম থাকে, সেই কারণে এগুলো নিয়ে ঘাবড়াবে না। ডেমেইকাস বলে একজন দূতকে পাঠানো হয়। কে পাঠিয়েছিল? অ্যান্টিওকাস বলে একজন ব্যক্তি। অ্যান্টিওকাস বলে একজন ব্যক্তি ডেমেইকাসকে দূত হিসেবে পাঠান। এবার এই অ্যান্টিওকাস কে ছিলেন? মনে করা হয় এই অ্যান্টিওকাস ছিলেন সন অফ সেলুকাস নিক্টর, মানে সেলুকাস নিক্টরের পুত্র ছিলেন অ্যান্টিওকাস। তিনি কোথায় দূত পাঠান? বিন্দুসারের দরবারে। কি নাম ছিল সেই দূতের? দূতের নাম ছিল ডেমেইকাস। বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এবং আরও একজন দূত, সেটাও ইতিহাস মনে করে যে আরও একজন দূতকে পাঠানো হয়। অ্যাকর্ডিং টু প্লিনি, মানে প্লিনির মত অনুসারে, প্লিনির মত, এটা কিন্তু প্লিনির মত অনুসারে, প্লিনির মত অনুসারে টলেমি, টলেমি, PTLOMI, টলেমি। টলেমি আবার কে ছিলেন? টলেমি ছিলেন গ্রিক রাজা। গ্রিক রাজা, গ্রিক রাজা তিনি ডায়োনিসিয়াসকে দূত হিসাবে কার কাছে পাঠান? বিন্দুসারের দরবারে পাঠান। বোঝা গেল? কার মত অনুসারে? এটা হলো প্লিনির মত অনুসারে। ঐতিহাসিক প্লিনির মত অনুসারে টলেমি, যে কিনা গ্রিকের রাজা ছিল, তিনি ডায়োনিসিয়াসকে, ডায়োনিসিয়াস, DYONICIOUS, ডায়োনিসিয়াসকে দূত হিসাবে বিন্দুসারের রাজ দরবারে প্রেরণ করেন। বোঝা গেছে? তার মানে 2 জন দূতকে আমরা এখানে দেখতে পেলাম। তাহলে মোটামুটি বিন্দুসার সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। তাহলে এর পরবর্তীতে আমরা কার সম্পর্কে জানবো? তার পুত্র। তার পুত্রের নাম কি? তার পুত্রের নাম হচ্ছে অশোক। ঠিক আছে, তাহলে এখানে হেডিং করে দাও অশোক। অশোক, তাহলে অশোক কত সাল থেকে কত সাল পর্যন্ত তার রাজপাট সামলেছিলেন সেই বিষয়ে আমাদেরকে একটু জানতে হবে। তাহলে সেটা আমরা লিখে দিচ্ছি যে 273 BC থেকে 232 BC পর্যন্ত। এবার এখানে একটা টুইস্ট রয়েছে, সেটা হলো যে তার রাজ্যাভিষেক, রাজ্যাভিষেক কিন্তু 269 খ্রিস্টপূর্বাব্দে হয়। তার কারণ এই সময় থেকে তিনি পুরোপুরিভাবে রাজ্যের যে কার্যকলাপ সেগুলো শুরু করেন। কিন্তু 273 খ্রিস্টপূর্বাব্দে তার পিতার মৃত্যুর সময় তিনি কিন্তু সিংহাসনে বসে যান, কিন্তু কাজ শুরু করেন কত থেকে? 269 BC থেকে। বোঝা গেছে? তাহলে এই বিষয়টা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো, এই অশোক সম্পর্কে কিন্তু আমাদের অনেক কিছু তথ্য জানতে হবে। অশোক সবার প্রথমে তিনি চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন। চণ্ডাশোক, চণ্ডাশোক নামে কেন পরিচিত ছিলেন? তার কারণ মনে করা হয় যে তিনি তার 99 জন ভ্রাতা মানে ভাইকে হত্যা করে তিনি নিজের সিংহাসনে বসেন। তাহলে স্বাভাবিকভাবেই এতগুলো হত্যালীলা চালানোর পরে যদি কেউ সিংহাসনে বসে তখন তাকে আমরা চণ্ডাশোক বলবো না তো কি বলবো? স্বাভাবিকভাবেই ইতিহাসে কিন্তু এই ঘটনার কারণে তাকে চণ্ডাশোক বলে অভিহিত করে। বোঝা গেছে কিনা? এবার দেখো এর পরবর্তীতে, তাহলে সবার প্রথমে তিনি সিংহাসনে বসলেন কত খ্রিস্টপূর্বাব্দে? 273 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে তিনি তার কার্য সম্পন্ন করলেন পুরোপুরিভাবে 269 খ্রিস্টপূর্বাব্দে। এর পরবর্তীতে 261 খ্রিস্টপূর্বাব্দে কি হলো? একটা বড় ঘটনা ঘটলো। বড় ঘটনাটা কি? যে কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ ওয়ার, কলিঙ্গ যুদ্ধ হলো। কোথায় হলো? ওড়িশার দয়া,
দয়া রিভারের তীরে, দয়া নদীর তীরে। কারণ দয়া নদীর তীরে 261 খ্রিস্টপূর্বাব্দে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের নাম কি? সেই যুদ্ধের নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। বোঝা গেল? এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা কিন্তু প্রবল ছিল, যে কারণে পরবর্তীতে অশোক 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 কি করলেন, যে ভয়াবহতা এতটাই বেশি ছিল এবং সেই দেখে তার মন কিন্তু অনেকটা গলে গেল, এবং গলে গিয়ে তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হলেন। ধর্মাশোকে পরিণত হলেন মানে তিনি যুদ্ধনীতিকে ত্যাগ করলেন, যুদ্ধনীতিকে ত্যাগ করলেন। এবার ইতিহাসে এই যুদ্ধনীতি ত্যাগ করার ঘটনাটা একটা বিশেষ নামে পরিচিত, সেটা হচ্ছে হি ওয়াজ কনভার্টেড ফ্রম ভেরি ঘোষ টু ধর্মঘোষ। ভেরি ঘোষ ভেরি ঘোষ ভেরি ঘোষ থেকে তিনি ধর্মঘোষে পরিণত হলেন, ধর্মঘোষে পরিণত হলেন। এবার ভেরি ঘোষটা কি? ভেরি ঘোষ মানে হচ্ছে যুদ্ধনীতি, যুদ্ধনীতি। তাহলে তোমার কলিঙ্গ যুদ্ধের আগে তিনি, তার নীতি ছিল কি? যুদ্ধনীতি। কিন্তু কলিঙ্গ যুদ্ধের পরে কি হলো? তিনি ধর্মনীতিতে চলে আসলেন। তার মানে যুদ্ধনীতি থেকে ধর্মনীতি বা শান্তি নীতিতে তিনি ফিরে আসলেন, শান্তি নীতিতে তিনি ফিরে আসলেন। এবং এই সমস্ত বিষয় কোথায় থেকে জানা যায়? বিভিন্ন গ্রন্থ থেকে তো রয়েছেই, সাথে সাথে বিভিন্ন ধরনের এডিক্ট, সেই সমস্ত বিষয় থেকেও কিন্তু আমরা জানতে পারি, যেটা আমরা পরবর্তীতে জানব। বোঝা গেছে কিনা? তাহলে কলিঙ্গ যুদ্ধের পরে তিনি কিন্তু পুরোপুরি ধর্ম প্রচারে মন দেন এবং তিনি বৌদ্ধ ধর্মকে প্রচার করা শুরু করেন। বোঝা গেছে? এবার দেখো, অশোক সম্পর্কে জানতে গেলে তার পুত্র এবং কন্যাদের সম্পর্কেও জানতে হবে। তার 3 পুত্র, তার কতজন পুত্র ছিল, মোটামুটি কতজন পুত্র ছিল সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমরা পাই না, কিন্তু 3 জন পুত্রের নাম ইতিহাসে প্রবলভাবে উল্লেখ করা হয় এবং 2 জন কন্যার নাম। তাহলে 3 পুত্রের নাম কি? একজন ছিলেন তিবর, ঠিক আছে, আর একজন ছিলেন মহেন্দ্র, আর একজন ছিলেন কুণাল, ঠিক আছে, এই 3 পুত্র। আর কন্যাদের মধ্যে কে ছিল? সংঘমিত্রা, আর একজন হলেন চারুমিতা। এবার দেখো, এই পুত্রদের মধ্যে মহেন্দ্র এবং কন্যাদের মধ্যে সংঘমিত্র, এই 2 জনকে তিনি শিলং বা শ্রীলঙ্কায় পাঠান। কোথায় পাঠান? শ্রীলঙ্কায়। কেন পাঠান? তার কারণ, তিনি একটু আগেই বললাম যে কলিঙ্গ যুদ্ধের পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন, এবং তারপরে তিনি এই পুত্র এবং এই কন্যাকে একসাথে শ্রীলঙ্কায় পাঠান। কি উদ্দেশ্যে? বৌদ্ধ ধর্মকে প্রচার করার উদ্দেশ্যে। বোঝা গেল? বৌদ্ধ ধর্মকে প্রচার করার উদ্দেশ্যে তিনি তার 1 পুত্র এবং 1 কন্যাকে কিন্তু শ্রীলঙ্কায় পাঠিয়ে দেন। বোঝা গেল? এবার দেখো, যে তিনি যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বা বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, সেটা কার দ্বারা? উপগুপ্তর দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়েছিলেন এবং প্রভাবিত হয়ে তিনি বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেন। ঠিক আছে? তাহলে এই যে দেখো, তাহলে এতক্ষণ আমরা কি জানলাম? যে মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানলাম। তাহলে এই যে ইতিহাস সম্পর্কে জানছি, এগুলো কোথায় থেকে পাচ্ছি? তাহলে মূলত 3টে জায়গা থেকে আমরা এই ইতিহাসগুলো পাই। 1 নম্বর কি? 1 নম্বর দেখো, 1 নম্বর হচ্ছে পিলার এডিক্ট। 2 নম্বর কি? মেজর রক এডিক্ট। 3 নাম্বার কি? মাইনর রক এডিক্ট। এবার পিলার এডিক্ট কতগুলো পাওয়া গেছে? পিলার এডিক্ট পাওয়া গেছে মোটামুটি 7টার মতো। মেজর রক এডিক্ট কতগুলো পাওয়া গেছে? 14টার মতো। আর মাইনর রক এডিক্ট কতগুলো পাওয়া গেছে? 15টার মতো। তাহলে এবার দেখো, এর মধ্যে থেকে মোটামুটি অনেকগুলো ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি, কিন্তু সবগুলো কি ইম্পর্টেন্ট? সবগুলো ইম্পর্টেন্ট নয়। এখান থেকে কিছু কিছু জিনিস পড়তে হবে। এই পিলার এডিক্ট থেকে একটা পড়তে হবে, এই মেজর রক এডিক্ট থেকে 3টে পড়তে হবে, আর মাইনর রক এডিক্ট থেকে পড়তে হবে না। তাহলে দেখো, যে পিলার রক এডিক্ট থেকে যে একটা বিষয় পড়তে হবে, সেটা আমরা জানবো যে মেজর রক এডিক্ট, পিলার এডিক্ট নাম্বার 7, পিলার এডিক্ট নাম্বার 7, মানে 7 নম্বর পিলার এডিক্ট থেকে কি বলা রয়েছে সেটা একটু জানতে হবে। এখানে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে যে
টলারেন্স ফর অল সেক্ট, টলারেন্স ফর অল সেক্ট মানে প্রত্যেকটা ধর্মের প্রতি সহনশীল। ধর্ম নয়, এখানে সেক্ট বলতে সম্প্রদায় বলা হয়েছে, তাহলে প্রত্যেকটা সম্প্রদায়ের প্রতি সহনশীল হতে হবে। এটা কোথায় উল্লেখ রয়েছে? পিলার এডিক্ট নাম্বার 7-এ। বোঝা গেল? এবার মেজর রক এডিক্ট, এখান থেকে 3টে ধারা আমাদেরকে পড়তে হবে। 1 নম্বর কি? সবার প্রথমে পড়তে হবে মেজর রক এডিক্ট 1 নম্বরে কি বলা রয়েছে। মেজর রক এডিক্ট নাম্বার 1, এই 1 নম্বরে কি বলা রয়েছে? 1 নম্বরে বলা রয়েছে প্রহিবিশন অফ অ্যানিম্যাল স্লটারিং। প্রহিবিশন অফ অ্যানিম্যাল স্লটারিং এর অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রাণী হত্যা বন্ধ করতে হবে, প্রাণী হত্যা বন্ধ করতে হবে। সেটা কোথায় থেকে পাই? সেটা হচ্ছে মেজর রক এডিক্ট নাম্বার 1। 1 নম্বর মেজর রক এডিক্ট থেকে আমরা পাচ্ছি কি? যে অ্যানিম্যাল প্রহিবিশন মানে প্রাণীদের হত্যাকে বন্ধ করতে হবে। ঠিক আছে, এরপরে কি? এরপরে হচ্ছে মেজর রক এডিক্ট, মেজর রক এডিক্ট কি 8 নম্বর। ঠিক আছে, 8 নম্বর রক এডিক্ট থেকে আমরা কি পাচ্ছি? যে অশোক যে প্রথম তার ধর্মযাত্রা করেছিলেন সেটা কোথায়? বৌদ্ধগয়াতে। সেই ধর্মযাত্রার সম্পর্কে এই 8 নম্বর রক এডিক্টে বলা হয়, উল্লেখ রয়েছে। বোঝা গেছে? তার মানে এটুকু বুঝতে পারলাম যে 1 নম্বরে কি বলা রয়েছে, 8 নম্বরে কি বলা রয়েছে। আর এরপরে যেটা আসবে সেটা হচ্ছে 13 নম্বর, 13 নম্বর রক এডিক্ট। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কেন? এই 13 নম্বর রক এডিক্টেই কিন্তু কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কলিঙ্গ ওয়ার, কলিঙ্গ ওয়ার সম্পর্কে বর্ণনা করা হয়েছে, কোথায় হয়েছিল, কোন জায়গায় হয়েছিল এবং তার ফলাফল কি, এই সমস্ত বিষয় কিন্তু এই রক এডিক্টে বলা রয়েছে। আর মাইনর রক এডিক্ট যেগুলো ছিল সেগুলো সব খুব বেশি ইম্পর্টেন্ট নয় পরীক্ষার দিক থেকে, সেই কারণে এগুলো পড়তে হবে না। বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত হয়ে গেল। দেখো তাহলে এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম সেটাকেই আমি নোটস আকারে লিখে দিয়েছি, সেটাকে একটু বুঝিয়ে দিচ্ছি। তা দেখো কি রয়েছে, যে দ্য এজ অফ মৌরিয়ান্স বা মৌর্য যুগ। দেখো প্রথম পয়েন্ট বলছে, হোয়েন আলেকজান্ডার অ্যান্ড হিজ আর্মি ওয়াজ রিটার্নিং টু ব্যাবিলন, আলেকজান্ডার অ্যাপয়েন্টেড সেলুকাস নিক্টর অ্যাজ অ্যাম্বাসেডার অফ বালুচ প্রভিন্স। মানে বালুচিস্তান প্রভিন্সে সেলুকাস নিক্টরকে অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করে গিয়েছিলেন কে? আলেকজান্ডার, এবং সেখানেই কিন্তু বসবাস করছিলেন। বোঝা গেছে? তাহলে এটা বোঝা গেল। এবার বলেছে যে ফাউন্ডার অফ মৌরিয়ান এম্পায়ার ওয়াজ চন্দ্রগুপ্ত মৌর্য। তার মানে মৌর্য সাম্রাজ্যের যে প্রথম শাসক তিনি কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি কাকে উৎখাত করেন? ধননন্দকে উৎখাত করে সিংহাসনে বসেন। কার সহযোগিতায়? কৌটিল্যের সহযোগিতায়। এগুলো কিন্তু রিলেটেড প্রশ্ন, তোমরা কিন্তু রিকল করার চেষ্টা করবে এগুলোকে। ঠিক আছে, নেক্সট দেখো যে চন্দ্রগুপ্ত মৌর্য ওভারথ্রোন দ্য নন্দ ডাইনেস্টি বাই ডিফিটিং ধননন্দ উইথ দ্য হেল্প অফ চাণক্য। মানে চাণক্যের সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে উৎখাত করেন। কার সহযোগিতায়? তাহলে চাণক্য, চাণক্য মানে হচ্ছে বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য, তার সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে উৎখাত করেন বা নন্দ বংশকে উৎখাত করেন। এবার দেখো অরিজিন সম্পর্কে বলা রয়েছে, যে একটু আগেই বললাম যে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কোথায় থেকে আসলেন, তার পিতার নাম কি বা মাতার নাম কি। তার পিতার নাম সম্পর্কে তো সেরকম তথ্য পাওয়া যায় না, তার মাতার সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে, কিন্তু সেটাও আবার দুটো টেক্সট দুই রকম তথ্য দিচ্ছে। একটা হচ্ছে ব্রাহ্মণিকাল ট্র্যাডিশন আর একটা হলো বুদ্ধিস্ট টেক্সট। তাহলে ব্রাহ্মণিকাল ট্র্যাডিশনে কি বলা রয়েছে, যে সন অফ মুরা নামে এক শূদ্র মহিলা ছিল, তার পুত্র হচ্ছেন এই চন্দ্রগুপ্ত মৌর্য। সেটা কোথায় বলা রয়েছে? পুরাণে বলা রয়েছে। আর বুদ্ধিস্ট টেক্সট কি বলছে, যে তিনি ক্ষত্রিয় বংশজাত ছিলেন। পরবর্তীতে দেখো, হাউ চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড চাণক্য ডিফিটেড এনিমিজ ইন ইজ ডিসক্রাইবড ইন মুদ্রা রাক্ষস হুইচ ওয়াজ রিটেন বাই বিশাখা দত্ত। মানে বিশাখা দত্তের রচিত মুদ্রা রাক্ষসে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্য মানে কৌটিল্য এর কাহিনী উল্লেখ রয়েছে। বোঝা গেল? চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ অলসো নোন অ্যাজ স্যান্ডাকোট্রস। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যকে কি নামে ডাকা হয়? স্যান্ডাকোট্রস নামেও পরিচিত ছিলেন। কে ডেকেছিলেন এই স্যান্ডাকোট্রস, কে বলেছিলেন? এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, একটু আগে কিন্তু আমরা বলে দিয়েছি। অ্যাকর্ডিং টু গ্রিক রাইটার জাস্টিন, মানে জাস্টিনের মত অনুযায়ী চন্দ্রগুপ্ত কমান্ডেড অ্যান আর্মি অফ 6 lakhs, দো দ্য অ্যাকুরেসি অফ দিস ক্লেম ইজ ডিবেটেবল। মানে যে তার কাছে 6 লক্ষ আর্মি ছিল, কিন্তু সেই
6 লক্ষ আর্মি আদৌ ছিল কিনা সেই বিষয়ে ঐতিহাসিকদের সন্দেহ রয়েছে। কেন সন্দেহ রয়েছে সেটাও কিন্তু আমরা বললাম ক্লাসের মধ্যে। চন্দ্রগুপ্ত সাকসেসফুলি লিবারেটেড নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া ফ্রম সেলুকাস। সেলুকাস কে ছিলেন? অ্যাম্বাসেডর অফ আলেকজান্ডার। তার মানে আলেকজান্ডারের যে অ্যাম্বাসেডর ছিলেন সেলুকাস, তার কাছ থেকে এই যে উত্তর পশ্চিম অংশটা সেটা কিন্তু স্বাধীন করেন। চন্দ্রগুপ্ত's ভিক্টোরি হেল্পড হিম মেক পিস উইথ দ্য গ্রিকস। মানে চন্দ্রগুপ্তের এই যে জয়লাভ সেটা কিন্তু সম্পর্ক খারাপ করেনি, সম্পর্ক আরো ভালো করেছে। কাদের সাথে? গ্রিকদের সাথে। ব্যাটেল বিটুইন চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড সেলুকাস নিক্টার হেল্ড ইন 305 বিসি। কত খ্রিস্টপূর্বাব্দে হলো? 305 খ্রিস্টপূর্বাব্দে। কার সাথে যুদ্ধ হলো? চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাস নিক্টারের সাথে। এর আউটকাম কি হলো? আউটকাম মানে হচ্ছে ফলাফল। ফলাফল কি হলো? চন্দ্রগুপ্ত ডিফিটেড সেলুকাস নিক্টার। এসএন মানে হচ্ছে সেলুকাস নিক্টার। সেলুকাস নিক্টারকে পরাজিত করেন এবং তার ফলে কি হলো? পিস এগ্রিমেন্ট হলো, মানে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো। শান্তি চুক্তি কিভাবে স্বাক্ষরিত হলো? যে চন্দ্রগুপ্ত মৌর্য 500টা হাতি সেলুকাস নিক্টরকে দিয়ে দিল, আর তার বদলে কি হলো? সেলুকাস নিক্টর নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স মানে উত্তর পশ্চিম দিকটা চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রদান করলো। এরপরে কি হলো? এরপরে আরো একটা বিষয় ঘটলো, সেটা হলো যে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স মানে বৈবাহিক সম্পর্ক। চন্দ্রগুপ্ত মৌর্য ম্যারিড দ্য ডটার অফ সেলুকাস নিক্টর নেমড কি? হেলেন। চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিক্টরের যে কন্যা ছিল তাকে কিন্তু বিবাহ করেন। দ্য অনলি এক্সেপশন ওয়াজ কেরালা, তামিলনাড়ু অ্যান্ড সাম পার্টস অফ নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। তার মানে যে চন্দ্রগুপ্ত মৌর্য কতখানি রাজ্য তার কতখানি রাজ্যকে এক্সটেন্ড করেছিলেন, কতখানি করেছিলেন? বলেছিলাম যে এই পোর্শনটুকু বাদ, আর এদিকে কেরালা এবং তামিলনাড়ুর পোর্শনটুকু বাদ, বাদ বাকি সমস্তটাই কিন্তু চন্দ্রগুপ্তর আয়ত মানে অধীনে চলে এসেছিল। এরপরে দেখো সাম্রাজ্যবাদী সংগঠন, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলছিল। অ্যাডমিনিস্ট্রেশন সাধারণত দুটো জায়গা থেকে আমরা জানতে পারি, একটা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে, আর একটা হলো মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে। এই মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে কিন্তু সেটা আমি কিন্তু এই ক্লাসের মধ্যে বলিনি, তোমরা এটা জেনে রাখো। তাহলে মেগাস্থেনিসের ইন্ডিকা থেকেও আমরা এর যে প্রশাসন সম্পর্কে জানতে পারি, ঠিক আছে, আর কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে। এখানে কি কি উল্লেখ রয়েছে? সাধারণত অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসনের উল্লেখ রয়েছে, আর্মির উল্লেখ রয়েছে, আর্মি মানে হচ্ছে কি? সৈনিক। আর ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, অর্থনীতির উল্লেখ রয়েছে। অর্থনীতিতে আমরা কি বলেছিলাম? ট্যাক্স সিস্টেম ছিল। ট্যাক্স সিস্টেমের মধ্যে কি কি ছিল? 3টে ট্যাক্স সিস্টেম ছিল। সেটা আবার কোথায় উল্লেখ পাওয়া যায়? কৌটিল্যের অর্থশাস্ত্রতে, তাই তো। দেখো চন্দ্রগুপ্ত তিনি ছিলেন অটোক্র্যাট। অটোক্র্যাট মানে হচ্ছে একনায়ক। তিনি যতই শাসন কার্য ভালোভাবে পরিচালনা করুক না কেন, তার কিন্তু একটা এইম ছিল যে তিনি অটোক্র্যাট হবে, মানে হচ্ছে একনায়কতন্ত্র, মানে তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা। তাহলে হি কনসেন্ট্রেটেড অল দ্য পাওয়ার্স ইন হিজ হ্যান্ড, মানে তার সমস্ত ক্ষমতা কিন্তু তার নিজের কাছে কুক্ষিগত করে রেখেছিলেন, ঠিক আছে। সেগুলো কোথায় থেকে আমরা জানতে পারি? যে অর্থশাস্ত্র ছিল, সেটা কৌটিল্য দ্বারা রচিত হয়েছে, এবং মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে আমরা জানতে পারি। বোঝা গেল? এখানে দেখো আরো একটা জিনিস উল্লেখ রয়েছে মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে, যে রাজা তো ছিলেন, তার সাথে সাথে কাউন্সিল ছিল। বর্তমানে যেরকম প্রধানমন্ত্রী থাকেন, তার আশেপাশে কারা থাকেন? মন্ত্রীগণ থাকেন, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ঠিক আছে। সেখানেও কিন্তু সেরকম উল্লেখ ছিল। কিন্তু তিনি এই যে কাউন্সিলের যে বিভিন্ন ধরনের মতামত সেটা মানতেন কিনা সেই বিষয়ে আমাদের তথ্য নেই। তারপর ইম্পর্টেন্ট রুলার্স অফ মৌরিয়ান এম্পায়ার, মানে মৌর্য সাম্রাজ্যের যে সমস্ত শাসকগণ ছিলেন তাদের নাম আমাদের জানতে হবে। চন্দ্রগুপ্ত মৌর্য সবার প্রথম শাসক। কত খ্রিস্টপূর্বাব্দ থেকে কত খ্রিস্টপূর্বাব্দ? 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। তারপরে কে এসেছিলেন? তার সন মানে পুত্র বিন্দুসার। তারপরে কে? তারপরে হচ্ছে অশোকা, ঠিক আছে। অশোকার রাজ্য কত? 273 বিসি থেকে 232 বিসি। এবং সর্বশেষ শাসক, তার সম্পর্কেও জানতে হবে, তিনি হলেন বৃহদ্রথ। এর মাঝখানে কিন্তু অনেক শাসকই ছিলেন, কিন্তু সেই শাসকগণ দাগ কাটতে পারেননি বলে সেগুলো তাদেরকে আমাদের পড়তে হবে না। এরপর দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে জানছি। ইন 324 বিসি মানে 324 খ্রিস্টপূর্বাব্দে হি অ্যাসেন্ড হিজ থ্রোন, মানে সিংহাসনে বসেন। হি ওয়াজ নেমড অ্যাজ বৃষল অর কুলহীনা। কোথায় উল্লেখ রয়েছে? মুদ্রা রাক্ষসে তাকে বৃষল অথবা কুলহীনা বলে উল্লেখ করা হয়েছে।
হি ডিফিটেড সেলুকাস ইন 305 বিসি, মানে 305 খ্রিস্টপূর্বাব্দে তিনি সেলুকাসকে পরাজিত করেন। হিস্টোরিয়ান জাস্টিন টোল্ড চন্দ্রগুপ্ত মৌর্য, সিএম মানে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অ্যাজ স্যান্ডাকোট্রোস। তাহলে স্যান্ডাকোট্রোস এই উপাধিটি কে দেন? হিস্টোরিয়ান জাস্টিন। অ্যাকর্ডিং টু জৈন টেক্সট, এটা হচ্ছে পরিশিষ্ট পার্বণ, হি ডাইড ইন 300 বিসি ইন শ্রবণ বেলগোলা, মহীশূর। তাহলে তিনি কোথায় দেহত্যাগ করেন? শ্রবণ বেলগোলা নামক স্থানে, যেটা কোথায় রয়েছে? মহীশূরে রয়েছে। দেখো এখানে কি বলেছে, যে হিজ ডেথ ইজ কল্ড শাল্যখেনা অর স্লো স্টারভেশন, মানে অনশনে তিনি দেহত্যাগ করেন। সেটাকে কি নামে আমরা চিনি? এটা হচ্ছে শাল্যখেনা অথবা স্লো স্টারভেশন। স্লো স্টারভেশন, স্টারভেশনের অর্থ হচ্ছে ক্ষুধা। বোঝা গেল? এবার দেখো যে অ্যাকর্ডিং টু হেমচন্দ্র রায়চৌধুরী, হি ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার, মানে হেমচন্দ্র রায়চৌধুরীর মতে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক শাসক কে ছিলেন? এই চন্দ্রগুপ্ত মৌর্য। বোঝা গেছে? দেখো এবারে আমরা চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত সম্পর্কে কিছু তথ্য নেব। দেখো প্রথমে কি বলেছে, হিজ ডিপ্লোমেসি মেড সিএম অ্যাজ পিএম, মানে তার কূটনীতির ফলেই, মানে তোমার হচ্ছে কৌটিল্য বা চাণক্যের কূটনীতির ফলেই চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নয়, মানে রাজ্যের শাসনকর্তা হিসেবে নির্বাচিত হন। হি ওয়াজ দ্য পিএম অফ বিন্দুসারা অলসো, মানে তিনি কিন্তু বিন্দুসারেরও প্রধানমন্ত্রী ছিলেন। পিএম মানে হচ্ছে প্রাইম মিনিস্টার, ঠিক আছে? হি রোট অর্থশাস্ত্র অ্যান্ড চাণক্যনীতি, তার লিখিত দুটো গ্রন্থের নাম কি? একটা হলো অর্থশাস্ত্র আর একটা হলো চাণক্যনীতি। অ্যাকর্ডিং টু অর্থশাস্ত্র, 3 টাইপস অফ ট্যাক্সেশন সিস্টেম ওয়াজ দেয়ার। কোন কোন ট্যাক্সেশন সিস্টেম ছিল? সেটা হলো সীতা, আরেকটা হচ্ছে ভাগ, আর একটা হচ্ছে বালি। এই 3 ধরনের ট্যাক্সেশন সিস্টেম কিন্তু ছিল। হি ওয়াজ বর্ন ইন তক্ষশিলা, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তক্ষশিলায়। আরেকটা জিনিস তোমরা বলবে যে তিনি একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ঠিক আছে? সেই ইউনিভার্সিটির নামটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চাণক্যের সম্পর্কে জানতে পারলাম। এরপরে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী শাসক বিন্দুসার। তার শাসনকাল কত ছিল? 300 বিসি থেকে 273 বিসি। হি ওয়াজ দ্য সন অফ সিএম, মানে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন। হি ওয়াজ নেমড অ্যাজ অমিত্রগাথা বা শত্রু নিধনকারী। তাহলে তিনি কি নামে পরিচিত ছিলেন? শত্রু নিধনকারী নামে পরিচিত ছিলেন। সেটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে অমিত্র গাথা। টু সাপ্রেস দ্য রিভল্ট অফ তক্ষশিলা, হি সেন্ট অশোকা অ্যান্ড হি সাপ্রেসড ইট, মানে তক্ষশিলার যে বিদ্রোহ ঘটেছিল সেই সময়ে তক্ষশিলা একটা বিদ্রোহ ঘটছিল। সেই বিদ্রোহকে দমানোর জন্য তিনি তার পুত্র অশোককে সেখানে পাঠান, এবং অশোক কিন্তু সাকসেসফুলি সেখান থেকে বিদ্রোহটা দমন করে ঘরে ফিরে আসেন। অ্যান্টিওকাস মানে সন অফ সেলুকাস নিক্টার, মানে সেলুকাস নিক্টারের পুত্র অ্যান্টিওকাস ছিলেন। সেন্ট ডেমেকোস, মানে ডেমেকোসকে পাঠান। কোথায় পাঠান? অ্যাম্বাসেডর হিসাবে বিন্দুসারের দরবারে। বোঝা গেল? অ্যাকর্ডিং টু প্লিনি টলেমি, দ্য গ্রিক কিং সেন্ট ডায়োনিসিয়াস টু ইন্ডিয়া অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর, মানে সেই সময় প্লিনির মত অনুসারে টলেমি, যে কিনা গ্রিক রাজা ছিল, তিনি ডায়োনিসিয়াসকে ভারতবর্ষে পাঠান। তারপরে পরবর্তী শাসক অশোক। অশোকের রাজ্যভার কত থেকে কত পর্যন্ত ছিল? 273 বিসি থেকে 232 বিসি। দ্য গ্রেট রুলার অফ মৌরিয়ান ডাইনেস্টি, মানে মহান শাসক বলা হয় অশোককে, তার কারণ তিনি কিন্তু প্রজাদের হিতের জন্য অনেক কাজ করেছিলেন, যে কারণে তাকে গ্রেট রুলার বলা হয়। হিজ করোনেশন সেরিমনি, মানে রাজ্যাভিষেক কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? 269 খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু তার মানে তিনি সিংহাসনে বসেন কত খ্রিস্টপূর্বাব্দে? 273 খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু কাজ শুরু করেন, সিংহাসনে বসলে তো হবে না, কাজটা শুরু করতে হবে। কাজ শুরু করেন কত খ্রিস্টপূর্বাব্দে? 269 খ্রিস্টপূর্বাব্দে, মানে এর থেকে 4 বছর কিন্তু পরে। বোঝা গেছে কিনা? এ বুদ্ধিস্ট লিটারেচার সেজ দ্যাট হি কিল্ড হিজ 99 ব্রাদার্স অ্যান্ড কেম টু দ্য থ্রোন, দাস হি ওয়াজ নোন অ্যাজ চণ্ডাশোক। তাহলে মনে করা হয় কি? মনে করা হয় যে তার 99 জন ভ্রাতাকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন, যে কারণে ইতিহাসে তাকে চণ্ডাশোক বলে অভিহিত করা হয়। হি ওয়াজ কনভার্টেড টু ধর্মাশোক
আফটার কলিঙ্গ ওয়ার, কলিঙ্গ যুদ্ধের পরে তিনি কিন্তু ধর্মাশোকে পরিণত হন, চণ্ডাশোক থেকে ধর্মাশোকে। এই কলিঙ্গ যুদ্ধটা কোথায় হয়েছিল? বিসাইড দয়া রিভার। ইন মাস্কি এডিক্ট, আচ্ছা এটা কিন্তু আমরা আলোচনার সময় বলিনি, ইন মাস্কি এডিক্ট হি ওয়াজ নোন অ্যাজ দেবনাম প্রিয় প্রিয়দর্শিনী। তার মানে তাকে একটা অন্য নামেও আমরা চিনি, সেটা হলো দেবনাম প্রিয় প্রিয়দর্শিনী। সেটা কোথায় উল্লেখ রয়েছে? মাস্কি এডিক্টে, ঠিক আছে, মাস্কি শিলালিপিতে কিন্তু এই কথাটা উল্লেখ রয়েছে। তার 3 পুত্র এবং 2 কন্যার নাম আমরা জেনেছি। কে কে ছিলেন তারা? তিবর, মহেন্দ্র, কুণাল আর দি সন অফ অশোকা, এবং সংঘমিত্রা অ্যান্ড চারুমিতা ওয়াজ দ্য ডটার অফ অশোকা। মানে এই 2 জন কন্যা ছিল এবং এই 3 জন পুত্র। হি ওয়াজ কনভার্টেড বুদ্ধিজম বাই ইনফ্লুয়েন্স অফ উপগুপ্ত, মানে উপগুপ্তের দ্বারা প্রভাবিত হয়ে তিনি কিন্তু বৌদ্ধ ধর্মে কনভার্ট হন, মানে পরিবর্তিত হন। হি ওয়াজ কনভার্টেড ফ্রম ভেরিঘোষ টু ধর্মঘোষ। ভেরিঘোষ মানে হচ্ছে যুদ্ধনীতি, আর ধর্মঘোষ মানে হচ্ছে ধর্মপ্রচার বা শান্তিনীতি। তাহলে ভেরিঘোষ থেকে ধর্মঘোষে কনভার্ট হন কিভাবে? 1 নম্বর হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পরে, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে। 2 নম্বর হচ্ছে তিনি বৌদ্ধ ধর্ম যখন গ্রহণ করেছিলেন তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে। অশোকা সেন্ড হিজ সন মহেন্দ্র অ্যান্ড ডটার সংঘমিত্রা টু শিলং বা শ্রীলঙ্কা টু প্রোপাগেট বুদ্ধিজম, মানে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য অশোকা মহেন্দ্র এবং মানে তার পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠান। এখন দেখো, দ্য ইনস্ক্রিপশনস আর ক্লাসিফাইড ইনটু 3 ক্যাটাগরিজ, মানে এই সমস্ত বিষয় যে আমরা জানতে পারলাম সেগুলো কোথায় থেকে পেয়েছি? সেগুলো হচ্ছে শিলালিপি থেকে পেয়েছি। এবার শিলালিপিগুলো আবার 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে পিলার এডিক্ট, 2 নম্বর হচ্ছে মেজর রক এডিক্ট, আর 3 নম্বর হচ্ছে মাইনর রক এডিক্ট। তাহলে পিলার এডিক্ট কতগুলো ছিল? 7টা ছিল। মেজর রক এডিক্ট কতগুলো ছিল? 14টা। আর মাইনর রক এডিক্ট কতগুলো ছিল? 15টা। সবগুলোতে কি কি মানে প্রত্যেকটাতে কি কি বর্ণনা করা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের জানার দরকার নেই, ইম্পর্টেন্ট কিছু তোমাদের জানতে হবে। যেমন পিলার এডিক্ট নাম্বার 7 নম্বর পিলার এডিক্টে কি বলা রয়েছে? যে প্রত্যেক সম্প্রদায়ের প্রতি সহনশীল হতে হবে, টলারেন্স ফর অল সেক্টস। আর মেজর রক এডিক্ট 1, মেজর রক এডিক্ট মানে এখান থেকে, ঠিক আছে, এই 1 নম্বর মেজর রক এডিক্টে কি বলা হয়েছে? প্রহিবিশন অফ অ্যানিম্যাল স্লটার, মানে প্রাণী হত্যাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মেজর রক এডিক্ট নাম্বার 8, এই 8 নম্বরে কি বলা রয়েছে? 8 নম্বরে বলা রয়েছে যে প্রথম যে ধর্মযাত্রা করেছিলেন অশোক সেই সম্পর্কে উল্লেখ রয়েছে। কোথায় ধর্মযাত্রা করেছিলেন? বৌদ্ধগয়াতে, ঠিক আছে, বৌদ্ধগয়াতে, এবং বোধি ট্রি মানে বৌদ্ধর যে গাছটা ছিল সেই গাছের তিনি ভ্রমণ করে মানে যান, ঠিক আছে। আর তারপরে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রক এডিক্ট নাম্বার 13, যেখানে উল্লেখ রয়েছে কি? কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে, কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে উল্লেখ রয়েছে এই মেজর রক এডিক্ট নাম্বার 13। এরপরে হচ্ছে মাইনর রক এডিক্ট নাম্বার, এবার মাইনর রক এডিক্ট কতগুলো ছিল? 15টা ছিল, কিন্তু তার মধ্যে সেরকম কোনো ইম্পর্টেন্ট কিছু নেই, যে কারণে সেগুলো কিন্তু দেওয়া হয়নি। এরপরে দেখো, এই যে মৌর্য সাম্রাজ্য আসলো এর ফলে কি কি মানে এর তাৎপর্যটা কি? তাৎপর্য একটাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য এমব্লেম অফ ইন্ডিয়ান রিপাবলিক, এটা হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিক হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম 4 লায়ন ক্যাপিটাল অফ দ্য অশোকান পিলার অ্যাট সারনাথ। মানে অশোকের যে পিলার ছিল সেখান থেকেই কিন্তু এই যে ভারতবর্ষের যে প্রতীক বর্তমানে যে অশোক চক্র সেটা কিন্তু সেখান থেকে নেওয়া হয়েছে। বোঝা গেছে কিনা? এবার দেখো আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, যেটা আমি এখানে দেইনি, সেটা হচ্ছে যে এই যে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি? মৌর্য সাম্রাজ্যের পতনের কয়েকটা কারণ, 2 থেকে 3টে কারণ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।